আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে আইসিটি চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার এটা তোমাদেরকে শেখাবো। স্প্রেডশিট কি দেখো, মানে মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এখন এই চেষ্টা থেকেই মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। মানুষ যে হিসাব করার চেষ্টা যে ছিল, মানুষ আগে থেকে যে হিসাব করবে, মানুষ কিন্তু তখন প্রথম আবিষ্কার করে কোনটা? অ্যাবাকাস। হিসাব রাখার জন্য অ্যাবাকাস আবিষ্কার করে। এখন থেকে ৫০ বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল হিসাব করা এবং সংরক্ষণের প্রধান উপায়। কিন্তু প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। তবুও জটিল এবং দীর্ঘ হিসাবের সমস্যাগুলো থেকে যায়। এই সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। মানে জটিল এবং দীর্ঘ যে হিসাবগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান হয় এই কম্পিউটার আবিষ্কারের পর। দেখো, স্প্রেডশিট বলতে কি বোঝায়? এটা প্রশ্নে আসতে পারে। এবং স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। দেখো, এটা হলো অ্যাবাকাসের চিত্র। তোমরা অনেকে দেখেছো অ্যাবাকাস। এটা হলো বাচ্চারা এখন খেলে, তাই না? অ্যাবাকাস দিয়ে। অ্যাবাকাসের যন্ত্র। অ্যাবাকাস দিয়ে কিন্তু হিসাব কাজ করা যায়। এখন দেখো স্প্রেডশিটের ধারণা দেখো। এখন স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব এবং অন্যান্য যে হিসাবগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য এই কাগজ ব্যবহার করা হয়। তো এই কাগজে ছক করে, মানে রো এবং কলাম, মানে এক ছক আকারে রো কলাম, ছক থাকবে মানে রো থাকবে, কলাম থাকবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। তো বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তো ৭০ দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি তাদের সর্বপ্রথম ভিসি ক্যালক এই স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। অ্যাপল কোম্পানি কোনটা? ভিসি ক্যালক। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট এক্সেল, তারপরে ওপেন অফিস ক্যালক, ক্যাসপ্রেড এই নামে স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তো বিভিন্ন স্প্রেডশিট সফটওয়্যারের এখানে কতগুলো আইকন দিচ্ছে, যেমন হলো ভিসি ক্যালক, হ্যাঁ, এক্সেল, তার ওপেন অফিস ক্যালক, এগুলো হলো স্প্রেডশিট সফটওয়্যারের নাম। এখন স্প্রেডশিট প্রোগ্রামটা কি? আসলে স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটি কখনো কখনো এটাকে ওয়ার্কবুকও বলা হয়। কি বলা হয়? ওয়ার্কবুক। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তো এক একটা ওয়ার্কশিটের মধ্যে রো এবং কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো হয়, এরকম। দেখছো? এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি ই এফ, এগুলো দেখতেছো না? এগুলো হলো কলামের নাম বোঝায়। আর এই যে 1 2 3 দেখতেছো না? এই বরাবর 1 2 3, ঠিক আছে? দেখো, মানে এই বরাবর হলো কি বোঝায়? সারি বোঝায়। এই বরাবর সারি বোঝায়। আর এই যে এই বরাবর এগুলো প্রত্যেকটা কলাম বোঝায়। হ্যাঁ, এগুলো কলাম বোঝায়। আর প্রত্যেকটা ঘর যে ছোট, এই যে এই ঘরটা দেখতেছো, এগুলো হলো সেল বলে, সেল। এই যে এর নাম হলো কি জানো? এই সেলটার নাম হলো ডি3। ডি3 কারণ এই যে ৩ নাম্বার, এই দিক দিয়ে ডি নাম্বার, ডি3। এটার নাম হলো ই, এটার নাম হলো কি? এর নাম হলো ই1, ই1 সেল, এরকম। ঠিক আছে? এবার দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। তো বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, তাই না? এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। কি করতে হয়? ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তগুলোকে বোধগম্যভাবে উপস্থাপন করার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য এগুলোকে বিশ্লেষণ করতে হয়। আর স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে করা যায়। তো স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায়, হিসাব করা যায়, বিশ্লেষণ করা যায়, প্রতিবেদন তৈরি করার কাজ করা যায়। এগুলোকে স্প্রেডশিট ব্যবহার করা যায়। এখন স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি? যেমন মনে করো এখানে ৩টা ঘটনা দিছে। ঘটনা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। যেমন নতুন করে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ফলাফল প্রস্তুত করার জন্য একটা বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো।
শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সে রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। কিন্তু এ প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো। ফলাফলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েকদিন লাগতো। ঘটনা 2 দেখো, এসআর এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন তাদের অনেক লেনদেন হয়। এর কিছু নগদ, কিছু বাকিতে লেনদেন হয়। ক্যাশ বইয়ে এ ধরনের হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। আবার মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালাতে সে কি করে? সংসার চালানোর চেষ্টা করে। এজন্য তিনি একটা ডায়েরিতে কি করেন? আয় ব্যয়ের হিসাব রাখার চেষ্টা করেন। তাহলে একজন ক্যাশ বইয়ে লেখে, একজন ব্যক্তি তার ডায়েরিতে হিসাব রাখে এবং স্কুলে তার রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হয়। তো এই যে উপর্যুক্ত যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোকে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো যে সমস্যার মুখোমুখি হয়েছে, তো তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সমাধান করা যায়। তাহলে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। আবার সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। যদি তোমাদেরকে বলে যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি বা কি কাজে ব্যবহার করা যায়, তখন এগুলো কিন্তু তোমরা পয়েন্ট নাম্বার দিয়ে লিখতে পারবা। আবার একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে। আবার উপাত্তের চিত্ররূপ দেওয়া যায়। এজন্য এগুলো হলো এই সফটওয়্যার খুব সহজ। আবার স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা, ইমেল ঠিকানার ব্যবস্থাপনা সংরক্ষণ এগুলো সহজে করা যায়। তাহলে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশলগুলো কি? তোমরা পূর্ববর্তী শ্রেণীতে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার খোলার কৌশল শিখেছো। তাহলে স্প্রেডশিট সফটওয়্যার খোলার কৌশলও একই রকম। তাহলে কম্পিউটার খোলা অবস্থায় কি করতে হয়? স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ক্লিক করতে হবে। যেমন আমরা কি করব? এই যে নিচে চিত্রের সাহায্যে মাইক্রোসফটের স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার পদ্ধতি দেখানো হলো। এখানে দেখছি যেমন কম্পিউটার ডিসপ্লের মধ্যে এরকম কম্পিউটার অন করলে ডিসপ্লের মধ্যে এরকম একটা বাটন থাকে, এটাকে হলো অফিস বাটন বলে। ঠিক আছে? এখান থেকে অল প্রোগ্রামে ক্লিক করতে হয়। যদি এটা উইন্ডোজ 7 এ এরকম, তারপরে এখান থেকে মাইক্রোসফট অফিসে যাইতে হবে। সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল সেখানে ক্লিক করতে হবে। এটা 2007 যে মাইক্রোসফট অফিসের 2007 মডেল অনুযায়ী এগুলো বলছে। এখন বর্তমানে এরকম না, এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে সরাসরি এখন পাওয়া যায়। মাইক্রোসফট এক্সেল উইন্ডো দেখো, এই যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম খোলা অবস্থায় নিচের মতো চিত্র দেখাবে, তাই না? এরকম দেখাবে। তাহলে যে উপরেরটা দেখো, এটা হলো টাইটেল বার বলে, বুঝছো? আর এই যেটা নাম হলো অফিস বাটন। হ্যাঁ, তাহলে দেখো এই যে এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থেকে এটাকে টাইটেল বার বলে। যেটা হলো টাইটেল বার। তো যেমন বুক 1 এরকম মাইক্রোসফট এক্সেল লেখা। এবার অফিস বাটন বা ফাইল বাটন, এক্সেল উইন্ডোর উপরে বাম দিকের যে আইকনটা, এই দেখো বাম দিকের যে আইকনটা, এই যে বাম দিকের এই আইকনটা, এটা হলো কি? এটা হলো ফাইল বাটন বা অফিস বাটন নামে পরিচিত। এই বাটনটা ক্লিক করলে মা নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায়, খোলা যায়। আবার আগের ওয়ার্কবুকটা খোলা যায়। আবার সংরক্ষণ সেভ করা যায়। এগুলো অনেকগুলো কাজ করা যায়। এবার কুইক অ্যাক্সেস টুলবার কি বলতো? ফাইল বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো এখানে থাকে। এবার দেখো রিবন। এই যে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ডগুলো গুচ্ছাকারে থাকে। অনেক ধরনের কমান্ড আছে। এগুলোকে একত্রে বলা হয়। তাহলে এই যে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ডগুলো একত্রে গুচ্ছাকারে সাজানো থাকে। এগুলোকে একত্রে বলে রিবন। কি বলে? রিবন বলে। প্রত্যেকটা মেনুর আওতায় আইকনের মাধ্যমে এই কমান্ডগুলো সাজানো আছে। যেমন এটা হলো মেনু ট্যাব। হ্যাঁ, এই যে হোম মেনু দেখছো? হোম মেনু, এই হোম, এখানে হোম আছে, ইনসার্ট, পেজ লেআউট, ঠিক আছে, ডেটা রিভিউ, অনেক কিছু থাকে। তাহলে হোমের মধ্যে আবার হোম ট্যাবের মধ্যে ঢুকলে অনেক কিছু থাকবে। আবার হলো যে পেজ লেআউটে গেলে একরকম কাজ, ফর্মুলাতে ডেটাতে গেলে এক রকমের কাজ, এরকম হয়ে থাকে। তাহলে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানো বার বা ফর্মুলা বার। রিবনের ঠিক নিচেই হলো এই যে এর অবস্থান। এখানে সেলের অবস্থান এবং সেল রেফারেন্স প্রদর্শন করা হয়। পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্টও এখানে দেখানো হয়। এবার স্ট্যাটাস বার, ওয়ার্কশিটের নিচের যে দিকে হলো স্ট্যাটাস বারের অবস্থান। ওয়ার্কশিটের নিচের দিকে হলো স্ট্যাটাস বারের অবস্থান, একদম নিচে। বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থায় বারে দেখানো হয়। এছাড়া স্ট্যাটাস বারের ডান দিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন আছে। এবার হলো শিট ট্যাব। একটি ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে, শিট ট্যাবে সেগুলো দেখানো হয়। বিভিন্ন শিটের মধ্যে আসা যাওয়ার করার জন্য শিটটা ব্যবহার করা হয়। এবার নতুন ওয়ার্কশিট খোলা। তো এক্সেল খোলা অবস্থায় নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি নিচে দেওয়া হলো। প্রথমে আমাদের কি করতে হবে? এই যে ফাইল বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ফাইল বাটনে ক্লিক করতে হবে। করলে
এখানে নিউ অপশন আছে, নিউ ক্লিক করলে মানে কি করতে হবে, নিউ বাটন ক্লিক করতে হবে, তাহলে নতুন একটা পেজ খুলবে। আর ওপেন দিলে আগেরটা খুলবে, সেভ দিলে সেভ হয়ে যাবে, সেভ পেজ দিলে কোনো নামে সেভ করতে পারবা, পিন দিতে পারবা, এগুলো অনেকগুলো অপশন আছে। আবার কিবোর্ডের মাধ্যমে কিন্তু কন্ট্রোল+N চাপলে কি হয়, নতুন একটা পেজ অন হয়ে যাবে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল কি দেখো, আমরা আগেই জেনেছি যে স্প্রেডশিটে ওয়ার্কশিটের গ্রিড কলাম ও সারি আকারে থাকে। এখন প্রতিটি কলামের শিরোনামে একটা ইংরেজি বর্ণ দিয়ে হয়। শিরোনামগুলো, টাইটেলগুলো আমরা দেখেছি না, ABCD এগুলো দিয়ে টাইটেল থাকে, শিরোনাম থেকে। আর সারিগুলো 1 2 3 4 এই সংখ্যাগুলো থাকে। এর দ্বারা গ্রিডের প্রতিটা সেলের ঠিকানা বা রেফারেন্সগুলো সুনির্দিষ্ট থাকে। যেমন আমি যদি বলি কি E10, তাহলে E10 বলতে আমার ই নম্বর কলাম আর 10 নম্বর রোকে বোঝাবে। যেমন এই যে এখানে দেখুন, এটা হলো তাহলে এটা হলো E10। হ্যাঁ, এই যে এটা দেখতেছো যে এটা হলো E10। এই যে দিক দিয়ে 10 নাম্বারটা আর হলো এই যে নাম্বারটা, তাহলে এর নাম হবে E10 সেল। চলো এখন আমরা স্প্রেডশিটে ডেটা এন্ট্রি করব। যে কোনো একটি সেলে কার্সর রেখে কিবোর্ড চেপে তোমার ইচ্ছা মতো অক্ষর বা সংখ্যা টাইপ করতে পারবা। তুমি কি করলো, যে কোনো ঘরে গিয়ে তুমি কি করতে পারবা, লেখাগুলো লিখতে পারবা। তাহলে কি হলো, তাহলে স্প্রেডশিটের ব্যবহার শুরু হয়ে গেল। আবার তুমি পাশের সেলেও লিখতে পারবা, সবগুলো লিখতে পারো। দেখেন এখানে এই যে বি নম্বর কলামে এখানে নামগুলো, বি নম্বর থেকে এই যে 2 নম্বর সারিতে, বি নম্বর কলামে 2 নম্বর সারিতে নেমের পরে লিখছি আমরা ওয়াকিন, বিনা, মাহির। হ্যাঁ, এস লিখছি, পাশে এস হলো 11 7 7 এভাবে লিখছি। এভাবে তথ্যগুলো, ডেটাগুলো ইনপুট দেওয়া যায়। এবার দেখো স্প্রেডশিট প্রোগ্রামে গাণিতিক কাজ দেখো। তাহলে এই স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায়। তো ক্লাস 8 তোমাদের শুধু যোগ বিয়োগের কথাই আছে। এরপরে 9 যখন উঠবা তখন দেখবা যে গুণ ভাগের কথা বলছে। তাহলে যোগ করা যায় কিভাবে, এটা প্রশ্ন আসতে পারে। দেখো এক্সেলে যোগ 2 ভাবে করা যায়। একটা হলো স্বয়ংক্রিয়ভাবে, এটা হলো ম্যানুয়ালি করা যায়। মানে উভয় ক্ষেত্রে ফলাফল সেলে সূত্র লিখতে হবে তোমাকে। স্বয়ংক্রিয়ভাবে ফলাফল সেলে কার্সর নিয়ে অটো সাম এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এবং ফলাফল সেলে সূত্র দিতে হবে। সূত্র লেখার সময় অবশ্যই তোমাকে আগে সমান সমান দিয়ে নিতে হবে। যেমন আমরা দেখো এখানে আমরা কি করব, আমরা যেমন মনে করো যে এটা যেমন A1, হ্যাঁ, এটা হলো B1, এই দুটার মান যোগ করব। তাহলে যোগ করার জন্য আমাদের এই যে ফলাফল সেলে সমান সমান A1 প্লাস B1 এই সূত্র লিখতে হবে এই ঘরে, বুঝছো? এখন আমি যদি A1 ঘরে যদি আমি যদি কি করি 6 লিখি, আর B1 ঘরে যদি 5 লিখি বা 9 লিখি, তাহলে আমি যদি এই যে সূত্রটা যে লিখছি, তাহলে আমার এই সি ঘরে আমাদের কি দেখাবে, পরের ঘরে যখন কার্সর নিয়ে যাবো সেখানে 15 দেখাবে, মানে যোগ হয়ে যাবে। তাহলে যোগ করার পদ্ধতি কি, যোগ করার পদ্ধতি হলো আগে সমান সমান দিতে হবে। আগে কি করতে হবে, আগে তোমাদেরকে সমান সমান দিতে হবে, দিয়ে যত নাম্বার সেলের সাথে যত নাম্বার সেল যোগ করবা এটা লিখতে হবে যোগ চিহ্ন দিয়ে। হ্যাঁ, দিয়ে যদি C1, এই যে তুমি A1 আর B1 যোগ করো, তাহলে A1 দিয়ে সমান সমান দিয়ে B1 এভাবে দেখতে হবে। কিন্তু এছাড়া অনেক সময় কি হতে পারে দেখো, যেমন তোমার এই ঘরে তথ্য থাকতে পারে, এই ঘরে থাকতে পারে, এই ঘরে থাকতে পারে, এই ঘরে থাকতে পারে। এখন A1 থেকে D1 পর্যন্ত যোগ করবা। এখন সবগুলা যদি লেখো A1 B1 C1 D1, এতগুলো লেখা সময় লাগতে পারে। এজন্য স্প্রেডশিটে অটো যোগ করার সিস্টেম আছে। এটা বলে সেল রেঞ্জ দিয়ে যোগ করা। কি বলে, সেল রেঞ্জ। দেখছি তখন কি করতে হবে, তখন তোমাদের আর এভাবে বারবার লেখার দরকার হবে না। তখন তুমি সমান সমান দিবা, কি দিবা, সমান সমান অবশ্যই দিতে হয় আগে। তারপরে সাম কথাটা লিখবা, সাম, সাম কথাটা লিখে ব্র্যাকেট দিবা। তাহলে আমি লিখবো কি A3 ইস টু দিব, ইস টু, ইস টু, ইস টু, D3 লিখবো, D3 লিখবো। ঠিক আছে, সাম দিয়ে আমরা A3 ইস টু, তার মানে কি হবে, তাহলে A থেকে D পর্যন্ত সবগুলো এগুলো এগুলো একসাথে যোগ বোঝাবে। ঠিক আছে, তাহলে এভাবে রেঞ্জ দিয়ে যোগ করা বোঝায়। আবার আমি সাম A1 আর D1 দিই, তাহলে A1 B1 C1 D1 সবগুলো যোগ করা যাবে। এভাবে যোগ করা যায়। এক কথা হলো সমান সমান দিয়ে ডাইরেক্ট যেটা যেটা যোগ করবো এটা লিখে দিতে হয়। আর যদি আমি রেঞ্জ দিয়ে করতে চাই, মাঝখানে সবগুলো একসাথে যোগ করতে চাই, তাহলে আমি সমান সমান দিয়ে সাম লিখে প্রথমটা আর A1 ইস টু দিয়ে D1 লিখতে হবে, মানে প্রথমটা আর শেষেরটা লিখতে হবে ইস টু দিয়া, মাঝে এবং ব্র্যাকেটের মধ্যে এভাবে সূত্রটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে এবার বিয়োগ করা দেখো, এক্সেলের ওয়ার্কশিটে বিয়োগ করার পদ্ধতি যোগ করার মতোই, তবে এখানে কিন্তু অটো বিয়োগ করার বুদ্ধি নেই। হ্যাঁ, স্বয়ংক্রিয় বিয়োগ করা যায় না। যোগ যেভাবে করা গেল বিয়োগ সেভাবে করা যায় না। বিয়োগ করার সময় একে আগে তোমাকে ফলাফল সেলে সূত্র বসাইতে হবে। এই যে ফলাফল সেলে মাইনাস দিয়ে তুমি A1 মাইনাস B1 লিখলা, তাহলে বিয়োগ হয়ে যাবে। যেমন A1 এ 71 লিখছো, B1 এ 18 লিখছো, বিয়োগ করলে এই যে মানটা পেয়ে যাবা। এবার দেখো এই যে বার ডায়াগ্রাম অঙ্ক স্প্রেডশিটের সাহায্যে আমরা কিন্তু কি করতে পারবো, লেখচিত্র অঙ্কন করতে পারবো। তথ্য বার ডায়াগ্রাম মাধ্যমে উপস্থাপন করা যায়। দেখো বার ডায়াগ্রামের অঙ্কনের জন্য কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন ওয়ার্কশিটে উপাত্ত প্রবেশ করাইতে হবে,
এবং যে তথ্যের ভিত্তিতে চার্ট বানানো হবে সেগুলোকে সিলেক্ট করতে হবে এবং রিবনে ইনসার্টে ক্লিক করে চার্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু কি হয়ে যাবে, এভাবে কি হয়ে যাবে, একটা গ্রাফ তৈরি করে ফেলতে পারবা। যেমন দেখো আমরা যদি তৈরি করতে চাই এটা, যেমন এখানে এটা একটা স্পেসিফিক প্রোগ্রাম, ঠিক আছে? এখন আমরা এখানে কতগুলো নাম লিখবো, হ্যাঁ? কতগুলো নাম লিখবো। আ যেমন আমি যেকোনো একটা নাম লিখলাম, হ্যাঁ? একটা নাম লিখলাম, এখানে একটা নাম লিখলাম, হ্যাঁ? এখানে একটা নাম লিখলাম। ঠিক আছে? আমি এখানে এখানে একটা সংখ্যা লিখলাম 14, এখানে লিখলাম হলো 25, হ্যাঁ? এখানে তুমি যেকোনো সংখ্যা লিখতে পারো, এটা লিখলাম। ঠিক আছে? এবার আমি এটা কি করব? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ইনসার্ট এ ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করার পর দেখো আমি চার্টে যাব, চার্ট। এখানে চার্ট। দেখো তারপর আমি যে ডাটাগুলো ইউজ করব সেই ডাটাগুলো দিয়েই আমার কি হয়ে যাবে? ঐরকম চার্ট হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারবো? লেখার পরে তুমি ডাইরেক্ট অটো এভাবে চার্ট বা গ্রাফ আঁকতে পারবা। ঠিক আছে? তাহলে স্প্রেডশিটে তথ্যগুলো বসানোর পরেই তাহলে তুমি সেই লেখাগুলোকে একটু সিলেক্ট করে পরে ওই যে তোমার ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করলে সেখানে চার্ট অপশন আছে। তাহলে এভাবে তোমরা কাজগুলো করতে পারবা। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এছাড়া এরপরে আমি তোমাদেরকে এগুলো প্রশ্ন আকারে সাজায় দিব। ভালো থেকো।